প্রথমে জুলাই বাস্তবায়ন আদেশ, তারপর গণভোট, আর চূড়ান্তভাবে সংবিধান সংস্কার পরিষদ, যার শপথ নেয়নি বিএনপি দলীয় সদস্যরা। তাহলে কি হবে জুলাই জাতীয় সনদের? বিশ্লেষকরা বলছেন উচ্চকক্ষ গঠন সহ বিভিন্ন বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত নিয়ে পুনঃবিবেচনা করা উচিত। নির্বাচন কমিশনের হিসেবে গণভোটে হাঁ এর পক্ষে 60% কিছু বেশি মতামত দিয়েছেন ভোটাররা, যেখানে ছিল 4টি প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন এবং জুলাই সনদের অন্যান্য সংস্কার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন। জুলাই জাতীয় সনদ পিআর পদ্ধতির উচ্চকক্ষ গঠন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিমত পোষণ করে সনদে সই করেছে পরিষদের 2/3 আসন নিয়ে চালকের ভূমিকায় মূল্যবান সম্পদ। বিশ্লেষকরা বলছেন জুলাই আদেশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন পুরোটাই নির্ভর করছে বিএনপির উপর। এক্ষেত্রে নোট অব ডিসেন্টগুলোতে রিভিউ করার আহ্বান তাদের। গতকাল বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তর, নতুন সরকার গঠন এবং সরকারের শপথ গ্রহণ নিয়ে নানা নাটকীয় ঘটনা ঘটে গেল এবং সারাদিনই আমরা নাটকীয়তার মধ্যে ছিলাম। তো প্রথম নাটকীয়তা শুরু হয়েছিল, আমরা জানি প্রিয় দর্শক শ্রোতা, যে গতকাল দুটো ফেজে আলাদা আলাদাভাবে শপথ গ্রহণ করবার কথা ছিল নির্বাচিত সংসদ সদস্যদের। প্রথমত জাতীয় সংসদ সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন, কথা ছিল এরকমই। আর সেকেন্ড ফেজে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই সাংসদরা আলাদাভাবে শপথ গ্রহণ করবেন, যাতে সেই সংবিধান সংস্কার পরিষদটি জুলাই সনদ বাস্তবায়নে কাজ করতে পারে ঠিকঠাক। তো সকাল থেকেই নাটকীয়তা শুরু হয়ে গেল। আমরা দেখলাম বিএনপি সুস্পষ্ট অবস্থান নিল জাতীয় সংসদের সদস্য হিসাবে শপথ নেবার জন্য এবং একেবারেই বেঁকে বসলো। আগের কথাবার্তা থেকে 180 ডিগ্রিতে ঘুরে গিয়ে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না এবং শেষ অবধি করেও নি। আর যুক্তি হিসাবে তারা দেখিয়েছিল যে এটি সংবিধান সম্মত না, তারা এই যাবৎ সব কিছু সংবিধান সম্মতভাবে করে এসেছে, তাই এখনও তারা সংবিধানের পথে হাঁটতে চাইছে, সংবিধানের বাইরে তারা যাবে না। এরকম খোড়া যুক্তি দেখিয়ে বিএনপি বিরত থাকলো। যদিও প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দ তারা দুটো ফেজেই শপথ গ্রহণ করেছে, জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করেছে। তো এই যখন চলছিল গতকাল, তখনই আরেকটি নাটকীয় ঘটনা ঘটে গেল বিকেলের দিকে। গতকাল বিকেলে হাইকোর্টে একটি রিট হয়, আর সেই রিটটি করেন হাইকোর্টের একজন উকিল, তিনি হলেন ABM আতাউল মাজিদ তাওহিদ। তিনি একটি রিট করেন, আর সেই রিটটি হল 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সঙ্গে যে গণভোট অনুষ্ঠিত হয়ে গেল এবং গণভোটে বিপুল ভোট আসলো হ্যাঁর পক্ষে, বিপুল জনমতের রায় প্রতিফলিত হলো। 68+%, 68%-এরও বেশি ভোট পড়েছে হ্যাঁ ভোটের পক্ষে। তো আর 32% মতো ভোট পড়েছে না ভোটের পক্ষে। তার মানে দ্বিগুণেরও বেশি জনমত, জনরায় প্রতিফলিত হয়েছে হ্যাঁ ভোটের বা গণভোটের ফলাফলে। তো সেই গণভোটের গণভোট অনুষ্ঠান বা পুরো আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে সেই রিটটি হলো 12 তারিখে অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা হলো সেই রিটে। এবং 13 ফেব্রুয়ারি তার পরদিন গণভোটের রায় সংবলিত যে গ্যাজেট প্রকাশ করা হয়েছিল, সেই গ্যাজেট স্থগিতকরণ এবং বাতিল চেয়ে এবং গণভোটের ফলাফল যাতে কোনো জায়গায় সেটি অ্যাপ্লাই করা না হয়, বাস্তবায়ন না হয়, সেই নিষেধাজ্ঞা চেয়ে এই রিট করা হলো। ABM আতাউল মাজিদ তাওহিদ সাহেব আইনজীবী, তিনি সেই রিটটি করলেন। তো অনেকে, যেহেতু গতকালই দিনের প্রথমার্ধে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে তারা শপথ নেয়নি সেটি গঠন করবার জন্যে, এবং একই দিনে বিকেলবেলা একজন আইনজীবী পুরো গণভোটকে প্রশ্নবিদ্ধ করে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং এটির কার্যকারিতা রোধ করবার জন্যে আদেশ চেয়ে যে রিট তিনি করলেন, অনেকে এই দুটো বিষয়কে একসঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। এমনই একটি আলাপ এখন চতুর্দিকে হচ্ছে যে নিশ্চয়ই এখানে বিএনপির কোনো হাত আছে, এই লোক বিএনপি মনোনীত বা বিএনপির কেউ, বিএনপি তাকে দিয়ে এটি করিয়েছে, অর্থাৎ কোনো না কোনোভাবে জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে হবে। আর প্রথম ধাপ হলো গণভোটের রায় বাতিল করা কিংবা গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা এবং সম্ভব হলে সেটিকে বাতিল করে দেওয়া, যেই গণভোট অনুষ্ঠানই ছিল অলটুগেদার বেআইনি, অসাংবিধানিক, এমন একটি চেষ্টা প্রসূত এই সব কিছু এবং একসঙ্গে এন্টারটুয়াইন্ড, জড়িত, এমন প্রশ্ন অনেকেই করছেন এবং এমন ভাবনা অনেকের মধ্যে কাজ করছে, কারণ দুটো বিষয় কাকতালীয়ভাবে ব্যাক টু ব্যাক ঘটেছে। তো সেই ABM আতাউল মাজিদ তাওহিদ সাহেব তার রিটে কি বলেছেন, তিনি কি চেয়েছেন, প্রিয় দর্শক শ্রোতা একটু চট করে ঘুরে আসবো তার রিটের আসল জায়গাটি থেকে, কি টেক্সট সেখানে ছিল। আচ্ছা, সেখানে বলা ছিল গণভোটের বৈধতা, সাংবিধানিক স্বচ্ছতা ও গণতান্ত্রিক বৈধতা
12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট এবং 13 ফেব্রুয়ারি গ্যাজেটের প্রসঙ্গ তুলে ধরে সাংবিধানিক শ্রেষ্ঠত্ব, আইনের শাসন ও মৌলিক অধিকার প্রয়োগ নিশ্চিতের দিকগুলো রিটে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, রিটে বলা হয় অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা নয় বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। অন্তর্বর্তী সরকারের শপথ আনুষ্ঠানিক নয়, বরং এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা যা ভঙ্গ করার সংবিধান লঙ্ঘনের শামিল। প্রিয় দর্শক শ্রোতা, এই জায়গাটি আমি একটু ইন্টারপ্রিট করবার চেষ্টা করব, না হলে টেক্সট বড় হয়ে গেলে পরে সব কিছু হয়তো একসঙ্গে ইন্টারপ্রিট করা একটু কঠিন হতে পারে, কারণ আইনের মারপেত আছে এখানে, ভাষাগুলো বেশ কঠিন, স্পেশাল কতগুলো টার্ম ব্যবহার করা হয়েছে। তো বলা হয়েছে যে এটি সাংবিধানিক সভা নয় অন্তর্বর্তী সরকার, এটি একটি সাংবিধানিক ট্রাস্টি যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। আচ্ছা, এইখানে তিনি মিস ইনফরমেশন দিয়েছেন আমাদের এই আইনজীবী। আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে, ফরমেশন বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে, প্রেসিডেন্ট আছে, আগে তত্ত্বাবধায়ক সরকারগুলো কীভাবে গঠিত হয়েছিল, কীভাবে ফাংশন করেছিল এবং তাদের কর্মক্ষেত্র কতটুকু বিস্তৃত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারটি আমাদের দেশের জন্য একেবারেই নতুন একটি কনসেপ্ট। সো নতুনভাবে এটি ফর্ম করা হয়েছে এবং ইন্টারেস্টিংলি আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হতো, 3 মাসের মধ্যে তারা একটি নির্বাচন দেবে, ওটি তাদের কাজ ছিল। আচ্ছা, আর অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টের একটি রেফারেন্স বডি সরকার প্রতিষ্ঠিত হয় এবং ভ্যালিডেটেড হয়, এবং এই সরকারের কোনো কর্মপরিধি নির্ধারণ করা হয়নি এবং মেয়াদও ঠিক করে দেওয়া হয়নি। না কোথাও বলা হয়েছে এই সরকার 3 মাস বা 6 মাস থাকবে, এই সরকার 18 মাস থাকবে, 18 মাসের মধ্যে যেতেই হবে, কিংবা এই সরকার শুধু নির্বাচন দেবে আর কোনো কাজ করতে পারবে না, কোনো কিছু ঠিক করে দেওয়া হয়নি। তার মানে এই সরকার একটি নিয়মিত সরকারের মতোই ফাংশন করতে পারে, সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী, সেই স্ট্রাকচার অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স বলে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে সরকারটি। তাই তিনি বলছিলেন যে স্ট্রিক্টলি এটি লিমিটেড থাকবে, মিথ্যা কথা, এটি একদমই সত্যি না, কারণ এই সরকারকে কোনো লিমিটই দেওয়া হয়নি। আচ্ছা, তিনি তথ্য গোপন করেছেন এখানে, এবং বলা হচ্ছে এই সরকার সাংবিধানিক বাধ্যবাধকতা সবকিছু সেভাবেই মানবে যা ভঙ্গ করা সংবিধান লঙ্ঘনের শামিল। আচ্ছা, ফাইন। একটি স্পষ্ট সাংবিধানিক কাঠামো, বিস্তৃত গণভোট, আইন অথবা বিধিমালা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, সমান অংশগ্রহণ এবং ভোটারদের অবহিত করে সম্মতি নিশ্চিত করা ছাড়াই 12 ফেব্রুয়ারি গণভোট হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এই ধরনের বিষয় বাদ দেওয়া এবং কার্যক্রম জনগণের সার্বভৌমত্বকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে, যা সংবিধানের মৌলিক কাঠামো। ভয়ঙ্কর তথ্য বিকৃতি, শুধু মিস ইনফরমেশন না, ডিস ইনফরমেশন এখানে আছে। এক্সকিউজ মি। আচ্ছা, তিনি বলেছেন জনগণ ঠিকমতো বুঝেনি, জনগণকে ঠিকমতো অবহিত না করে। তো এখন কথা হলো, না বুঝেই যদি 68%, এই 68+% ভোট দিয়ে থাকে হ্যাঁ ভোটের পক্ষে, তাহলে বোঝার দরকার নেই কেন? আমি দুঃখিত, তিনি নিজেকেই নিজে বিরোধিতা করছেন, স্ববিরোধী আচরণ করছেন। তিনি বলছেন জনগণকে ঠিকঠাক না বুঝে এই গণভোট নেওয়া হয়েছে, তাহলে না বুঝেই জনগণ 68+% ভোট দিয়ে দিল, আর যারা বুঝতে পারলো তাদের সংখ্যা 32%, তারা দিল না। ফাইন, তাহলে বোঝা গেল বেশিরভাগ বুঝে হোক না বুঝে হোক হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, ভোট তো দিয়ে দিয়েছে। তাহলে এই রিট প্রথমত গণরায়ের বিপরীতে দাঁড়িয়েছে, একেবারেই বিপরীতে। আমি অবাক হচ্ছি, এই ভদ্রলোক একজন আইনজীবী, তিনি এটি ভাবলেন কি করে? গণভোটে হ্যাঁ পক্ষে 68+% ভোট দিয়েছে, এক্সকিউজ মি। তো সেখানে তিনি এই রিটটি কীভাবে করেন এবং কিভাবে বলেন জনগণের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে, জনগণের অধিকার লঙ্ঘিত হয়েছে, তাই বুঝি হয়েছে? ফলাফল বুঝি আমাদের তাই বলছে? হাসতেও পারছি না, খুব দুঃখজনক বিষয়টি এবং খুবই খেয়ালো যুক্তি। আচ্ছা, রিটের যুক্তিতে বলা হয় সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। আচ্ছা, শপথ গ্রহণ বাধ্যতামূলক সাংবিধানিক দায়িত্ব আরোপ করে যে ব্যক্তি সংবিধানের মধ্যে থেকেই কার্য পরিচালনা করবেন। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। আচ্ছা, প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, তার এই কথাগুলো একদম ঠিক আছে। কখন? যখন সিচুয়েশন নর্মাল থাকে, কোনো একটি দেশের সরকার নর্মালি ফাংশন করে, জনগণ নিষ্পেষিত হয় না, জনগণ স্বৈরতন্ত্রের শিকার হয় না, কনস্টিটিউশনাল ডিক্টেটরশিপের শিকার হয় না, যখন জনগণের ভোটাধিকার হরণ করা হয় না, যখন কোনো দেশের জনগণ গুম হয় না, গুপ্ত হত্যার শিকার হয় না, রাজনৈতিক জুলুম নিপীড়নের শিকার হয় না, যখন কেউ মুখ খুলতে পারে না কোনো দেশে, যখন দেশের নাগরিকেরা পরপর 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, সেই পরিস্থিতির কথা এখানে বলা হয়নি। স্বাভাবিক পরিস্থিতিতে সংবিধানই একটি দেশের মূল জিনিস, মৌলিক বিষয়, এবং রাষ্ট্রের সব অর্গান সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে থাকে স্বাভাবিক পরিস্থিতিতে। তো ABM আতাউল মজিদ তৌহিদ, তিনি কি দেশের পরিস্থিতি স্বাভাবিক মনে করছেন? যে প্রেক্ষিতে জুলাই অভ্যুত্থান হলো, সেই 36শে জুলাই, সেটি কি স্বাভাবিক কোনো পরিস্থিতি ছিল?
আর উকিল হিসেবে তার এটুকু তো জানবার কথা, পৃথিবীর বহু দেশে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। আমরা যদি ফরাসি বিপ্লবের কথা ধরি, আমরা যদি হাইতিতে যে বিপ্লব হয়েছিল দাস প্রথার বিরুদ্ধে, এবং সবকিছু নতুনভাবে হয়েছিল, নতুন সংবিধান, নতুন সরকার, নতুন রিপাবলিক, ফরাসি বিপ্লব, হাইতির বিপ্লব যেটাকে আমরা হেইশন রেভলিউশন বলতে পারি, তারপর রুশ বিপ্লব, আরব বিপ্লব, ইরানের বিপ্লব, এই বিপ্লবগুলো কি একটিও সংবিধান মেনে হয়েছিল? পৃথিবীতে কোনো বিপ্লব, কোনো রেভলিউশন, কোনো আপরাইজিং সংবিধান মেনে হতে পারে? সংবিধান কি বলে দেয় যে মাঝে মধ্যে জনতা এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে শাসককেও ছুঁড়ে ফেলে দিবে এবং নতুন করে সবকিছু তৈরি করবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ রিপাবলিক বানাবে? কোনো দেশের সংবিধান এটি বলে দিয়েছিল? ফ্রান্সের মতো একটা আধুনিক রাষ্ট্রে 5 বার হয়েছে রিপাবলিক। এখন যে রিপাবলিক আছে, এখন যে ফ্রান্স রাষ্ট্রটি আছে, এটি 5ম রিপাবলিক। 4 বার তারা পুরনো বস্তা পচা সংবিধান, যেটি তাদের জন্য কাজ করেনি, লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে, হাগমতো করেছে সেগুলোর উপর তারা। সো উদ্দেশ্যমূলকভাবে কতগুলো কাগজকে, যেই কাগজ জনগণের জন্য, জনগণের যখন দরকার হবে, যখন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে তারা মানবে, দরকার হবে না বুটের নিচে পিষে ফেলবে, সেই কাগজকে এখানে ঐশী বিধান বানানো হচ্ছে। আমি মনে করি না বুঝে তিনি এই কাজটি করছেন, বুঝেই করছেন। তিনি কারো এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করছেন, কারো হয়ে ওকালতি করছেন। উকিল যেহেতু ফি পেলে তিনি ওকালতি করতেই পারেন, দ্যাটস ফাইন। তো এই তথ্যগুলো যে আমাদের জানা আছে সেটি তো দুর্ভাগ্য। আমরা এই তথ্যগুলো জানি, পৃথিবীতে কবে কোথায় বিপ্লব হয়েছিল, অভ্যুত্থান হয়েছিল, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে হয়েছিল, এবং হলে পরে পুরনো সংবিধানের জায়গা কোথায় হয়েছিল, ডাস্টবিনেই হয়েছিল, আর কোথাও না। এই দেশে দেখা গেল জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখনই সেকেন্ড রিপাবলিক, যখনই বিপ্লব, অভ্যুত্থান এইসব শব্দ ব্যবহার করা হলো, জুলাই সনদ, এইসব কথা বলা হলো, এক শ্রেণীর লোক হার্ট অ্যাটাক হয়ে গেল তাদের। তারা দ্বিতীয় রিপাবলিকের কথা শুনতে পারেন না, টার্মটি তাদের কাছে নতুন, নতুন সংবিধানের কথা শুনতে পারেন না, 72 সংবিধানের কোনো বিরোধিতা তারা মানতে পারেন না। এখানে দুটো বিষয় আছে, একটি হলো গোলামীর মানসিকতা, গোলাম মানসিকতা, স্লেভ মেন্টালিটি। কারণ হাসিনা যা তাদের বুঝিয়েছিলেন, তাদের ব্রেনে যা ঢুকিয়েছিলেন, তারা সেটি ঐশী বাণী মনে করে নিয়েছে। হাসিনার প্রত্যেকটি কথা ভার্বাটিম নিয়েছে, ওয়ার্ড বাই ওয়ার্ড। হাসিনা ছিলেন জামানার নিকৃষ্ট মিথ্যাবাদী, নিকৃষ্ট পিশাচ, নিকৃষ্ট স্বৈরাচারী। সেই হাসিনা তাদের যা বুঝিয়েছিলেন, তারা সেটি বুঝেছে, ব্রেন থেকে সেটি বের করতে পারে না। তাই তারা 72 সংবিধানকে মনে করে ঐশী বিধান। যেই 72 সংবিধান একজন হাসিনা তৈরি করেছে, সেই 72 সংবিধান এই দেশের মানুষ কোথায় রাখবে? মাথায় রাখবে নাকি পায়ের নিচে রাখবে? কোথায়? সংবিধান কোনো ঐশী গ্রন্থ নয়, এটি সবাইকে মাথায় রাখতে হবে। কাগজ কতগুলো, সেটস অফ রুলস, কার জন্য? কোনো নির্দিষ্ট দেশের লোকের জন্য। যদি কাজ করতে ভালো, কাজ না করলে ডাস্টবিনে জায়গা হবে, আবার নতুন করে রিফ্রেম করা হবে, রিকনস্টিটিউট করা হবে, এটি তো স্বাভাবিক। তো এই সত্যটি আমরা মানতে চাই না, মানতে পারছি না। দুঃখজনক বিষয়টি, খুব দুঃখজনক। আর তারা এখন জুলাই সনদের বাস্তবায়ন চাইছেন না, গণভোট চাইছেন না, গণভোটের হ্যাঁকে মানতে চাইছেন না। এই উকিল তাওহিদ সাহেব, ABM তাওহিদুল মাজিদ তাওহিদ, ABM আতাউল মাজিদ তাওহিদ, এই উকিল কি জানেন না আমাদের বিদ্যমান সংবিধান একজন হাসিনা বানায়? তিনি কি জানেন না প্রধানমন্ত্রী কতটা ক্ষমতার অধিকারী, এবং এই সংবিধানের অধীনে যে কোনো সময় যে কোনো সরকার কনস্টিটিউশনাল ডিক্টেটরশিপ অ্যাপ্লাই করতে পারে, এবং করেছে সরকারগুলো? আর এই উকিল কি সেইটিও জানেন না? এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে মানে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আসবে। তিনি কি সেটি জানেন না? প্রধানমন্ত্রী যা ইচ্ছে তাই করতে পারবেন না। এবং এক কক্ষ বিশিষ্ট সংবিধানের 2/3 মেজরিটি নিয়ে সংবিধানকে যখন খুশি কেটে ফেলা, ছেটে ফেলা, যা ইচ্ছে তাই করা সংবিধানের সঙ্গে, সেটি করতে পারবেন না আগামী সরকার। কারণ উচ্চকক্ষ হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়িত হলে উচ্চকক্ষ হবে, উচ্চকক্ষে সেনেটাররা থাকবেন, শুধু নিম্নকক্ষে কোনো বিল পাশ হলে হবে না, উচ্চকক্ষের মেজরিটির মতামত লাগবে। তো এই বিষয়গুলো চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করেছে। এই বিষয়গুলো আগামী দিনে কাউকে হাসিনা হয়ে উঠতে বন্ধ করবে, সেই রাস্তা রোধ করে দিবে। তো যদি সেটি হয়ে যায়, এই উকিল সাহেবের সমস্যা কোথায়? তিনি চান না দেশের জবাবদিহিতা তৈরি হোক, দেশের জনগণ একটি জবাবদিহিতামূলক শাসন পাক, সরকারগুলো জনগণের পক্ষে কাজ করুক, প্রো পিপল হয়ে কাজ করুক, কোনো অথরিটি জনরায়কে পায়ে দলতে না পারে, আর তিনি সেটি চান না। যদি চান তাহলে এই রিট কেন? তো তিনি যদি কারো কাছ থেকে ফি নিয়ে সেই রিট করে থাকেন, সেই অধিকার তার পুরোই আছে। কারণ কারো কাছ থেকে ফি নিয়ে ক্রিমিনাল লয়াররা জঘন্য জঘন্য মিথ্যে কথা বলেন, আদালতে দাঁড়িয়ে জঘন্য মিথ্যে কথা বলেন। ওনার 100টা খুনের আসামিকে বলেন আমার মক্কেল নির্দোষ, সেই উকিলকে আমি দোষ দেবো না। ফি এর বিনিময়ে কেউ না কেউ তো কাজটি করবে। তো তিনি যদি তাই করেন, আমার কোনো আপত্তি নেই। তো লোকেরা যে মেলাবার চেষ্টা করছে, বিএনপির সকালের প্রচেষ্টা, জুলাই সনদ বাস্তবায়নের রাস্তায় প্রথম ধাপকে রুখে দেওয়া বিএনপির পক্ষ থেকে, এবং বিকেলে এই রিটটি দায়ের হওয়া, অনেকে মিলিয়ে ফেলবার চেষ্টা করছে। তা আমি জানি না সেই চেষ্টা কতটুকু সঙ্গত। হয়তো তাদের চিন্তা ঠিকই আছে, আবার ঠিক নাও হতে পারে। এটি একটি ইন্ডিভিজুয়াল অ্যাটেম্প্ট হতে পারে। তো কি আসলে সেটি আমরা শুন জেনে যাব। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হবে, আর শুনানিটি হবে ফাতেমা নাজিব এবং AFM সাইফুল করিম, এই দুজন বিচারপতির আদালতে। তো তখন আমরা বুঝতে পারবো, এবং এই দ্বৈত আদালত এই বিষয়ে কি সিদ্ধান্ত দেয় আমরা সেটি জানবার জন্য অপেক্ষা করছি। তবে কোনো আদালত গণরায়ের বিরুদ্ধে যেতে পারবে না, যাওয়ার কোনো সুযোগ নেই। 68+% ভোট পড়েছে হ্যাঁ ভোটের পক্ষে। জুলাই সনদ বাস্তবায়ন হতেই হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।